সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা বোমা ফাটালেন, বললেন ডিপ স্টেট চেয়েছিল তারা 2029 পর্যন্ত ক্ষমতায় থাকুক। এর পরপরই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম, তিনিও সাবেক উপদেষ্টা, তিনি আবার বললেন হাদিকে ডিপ স্টেট হত্যা করেছে। ঘটনা কি? কেন একের পর এক এরকম স্বীকারোক্তি বা বিস্ফোরক মন্তব্য? এটি নিয়ে আজকে একটু আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। রাজনীতির অসংখ্য ঘটনা ঘটছে, বাংলাদেশ ভালোভাবে চলছে না, এটা আমরা যখন বুঝতে পারছি তখন এই এনসিপির দুই নেতা, এই সাবেক উপদেষ্টা যে মন্তব্য করছেন সেটি আমাদের কেবল বিস্মিত করছে না, বরং আমরা ঠিক বুঝতে পারছি না যে কেন হঠাৎ তাদের এই উপলব্ধি, কেন তারা ডিপ স্টেটকে এইভাবে সবার সামনে উন্মোচিত করে দিচ্ছেন। আমরা যখন 24 সালের জুলাই অগস্টে যখন সেই জঙ্গি অভ্যুত্থানটা চলছিল, আমরা কিন্তু বলছিলাম যে এটা জামাত শিবিরের আন্দোলন, এর পেছনে রয়েছে মার্কিন ডলার, এর পেছনে রয়েছে পাকিস্তানের আইএসআই। আপনারা আমাদের বিশ্বাস করেননি। এই একটা অদ্ভুত ব্যাপার বাংলাদেশে আমি দেখি, যে আমরা যখন সত্যি কথা বলি, আমরা যখন যৌক্তিক কোনো কথা বলি, তখন আমরা সংখ্যালঘুর দলে পরিণত হই। মিথ্যের সপক্ষে অনেক মানুষ এসে জড়ো হয়, যেটা হয়েছিল জুলাই অগস্টে। জুলাই অগস্টে যারা রাজপথে গিয়েছিলেন সবাই যে জামাত শিবিরের সদস্য তা নয়, কিন্তু এমন একটা আবহাওয়া তৈরি হয়েছিল যে তারাও নেমে গিয়েছিলেন। তারা মনে করেছিলেন আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার না জানি কত খারাপ। আজকে প্রায় 2 বছর হতে চললো, 1.25 বছর। আমি জানি না সেই সব মানুষের উপলব্ধি কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখি, অনেকেই রিয়েলাইজ করছেন যে দ্যাট ওয়াজ দেয়ার রং ডিসিশন, দ্যাট ওয়াজ দেয়ার রং অ্যাক্টস। হাউএভার, এই দুই উপদেষ্টা, মানে আসিফ তো বোমা ফাটালেন, এটা নিয়ে গতকাল কথা বলেছি, ডিপ স্টেটকে একদম উন্মোচিত করে দিলেন। এখন একটা প্রশ্ন আসছে যে ডিপ স্টেট আসলে কারা? এই ডিপ স্টেট, আমরা যখন ডিপ স্টেট বলি সারাক্ষণ তো মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেটের কথা মাথায় আসে। তাহলে কি মার্কিন ডিপ স্টেটের একটা বাংলাদেশ শাখা আছে? বাংলাদেশে কি একটা ডিপ স্টেট আছে? আমি অনেককে জিজ্ঞেস করেছি, আমি কোনো স্পেসিফিক আনসার পাইনি। সো এটা আসিফ, নাহিদ এরা আরো স্পেসিফিক বলতে পারবে। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের আগে, বিশেষ করে 2018-র পরে যে মুভমেন্ট গুলো হয়েছে, তখন কিছু লোক কিছু সংগঠনের ব্যানারে নিয়মিত সেমিনার করতেন। তারা আবার নিয়মিত প্রথম আলো, ডেইলি স্টারে কলাম লিখতেন, এবং এরা কিন্তু সব একই ভাষায় একইভাবে কথা বলতেন। এদের একটাই টার্গেট ছিল শেখ হাসিনা খারাপ, এবং তারা শেখ হাসিনাকে সরানোর জন্য একটা বিশাল কাজ শুরু করেছিলেন, এবং এর পেছনে কিন্তু একটা বড় রকমের ফান্ডিং আসতো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমি গতকাল একটা লিস্ট পেয়েছি, সেখানে একদম কোন প্রজেক্টে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে কত ডলার দেওয়া হয়েছে। এগুলো সবই ছিল প্রজেক্টের খেলা, কিন্তু এই প্রজেক্টের আন্ডারে যে হিডেন এজেন্ডাটা ছিল সেটা হলো শেখ হাসিনাকে সরাতে হবে। শেখ হাসিনার প্রধান অপরাধ, শেখ হাসিনা বাংলাদেশ প্রেমী। শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে ভারত বলেন, আমেরিকা বলেন, কারোর সাথেই কোনো আপোষ করতে রাজি না। সুতরাং বাংলাদেশে, বিশেষ করে এই সেন্ট মার্টিন দ্বীপ বলেন, কক্সবাজার বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত বলেন, আরাকান আর্মিকে সাপোর্ট করা বলেন, এই সব কিছু, চিটাগাং পোর্টের দখল নিতে চাইলে যাই বলেন, সব কিছুর প্রধান অন্তরায় ছিল শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা দেশের স্বার্থ বিক্রি করে নিজে ক্ষমতায় থাকতে চান, এবং এগুলো তিনি বলে গেছেন। তিনি বলেছেন, আমরা বিশ্বাস করিনি, আমরা দুর্বৃত্তকে বিশ্বাস করেছিলাম, আমরা প্রতারককে বিশ্বাস করেছিলাম, আমরা ছলনাময়ীদের বিশ্বাস করেছিলাম। তার পরিণতি কি হতে পারে সেটা 18 মাসে ডক্টর ইনুস দেখিয়েছে। একজন বিশ্ব বাটপার, যিনি শান্তিতে নোবেল পেয়ে দেশটাকে অশান্তিতে ভরে দিয়েছিলেন। এবং 2006 সালে ডক্টর ইনুসকে নোবেল দেওয়া হয়েছিল বাংলাদেশকে মাথায় রেখে, এবং 2007 সালেই তাকে ক্ষমতায় আনার জন্য প্রাথমিক পরিকল্পনাটা করা হয়েছিল। কিন্তু সেবার তিনি ওই 2 বছরের ক্ষমতা হবে না, 10 বছরের ক্ষমতা চাই, আলটিমেটলি তিনি হননি।
কিন্তু তিনি বেঁচে আছেন, ৮৬ বছর হয়ে গেছে তার। তিনি ক্ষমতা নিয়ে বাংলাদেশের হো মা সারা করে দিয়ে এখন তিনি আবার গার্লফ্রেন্ড নিয়ে জাপান গেছেন, ঘুরে বেড়াবেন, মোজ করবেন, সরকারি নিরাপত্তায় থাকবেন। কিন্তু আমাদের এই বাচ্চা উপদেষ্টা দুইটা, এরা কেন এই সরল স্বীকারোক্তি দিচ্ছেন সেটা নিয়ে যখন আমি ভাবছি, আমার কাছে কয়েকটা ব্যাখ্যা মাথায় এসেছে। তার মধ্যে একটা হলো যে নিশ্চয়ই আবার নতুন করে কোনো ঘোট পাকাচ্ছে, না হলে কেন তারা এটা এভাবে বলবে। এখন ডিপ স্টেট যাদের পক্ষ থেকে এরা মাঠে নেমেছিল, যাদের ভাড়াটে হিসেবে এরা খেটেছিল, এই ডিপ স্টেট আসলে এত সুদূর প্রসারী এবং গভীরভাবে ষড়যন্ত্রগুলো করে যেগুলো আমার আপনার পক্ষে ভাবা সম্ভব না। আমরা হয়তো কিছু ক্লু দিতে পারি, যেমন এখন আমি বলতে পারি যে এরা যেহেতু এই বিষয়গুলো বলছে নিশ্চয়ই এদের নতুন কোনো ধান্দা আছে, কিন্তু স্পেসিফিক আবার কি ষড়যন্ত্র করছে সেটা কিন্তু আমরা খুব সুনির্দিষ্ট করে বলতে পারবো না। হয়তো বলবো যে যে নতুন সরকারটা আসছে, তারেক রহমান তার প্রতি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তারা সরকার বিরোধী আন্দোলন করবার জন্য কোনো ইস্যু খুঁজতেছে বা পথ খুঁজতেছে, সেখানে আবার তারা দেশি বিদেশি ডিপ স্টেটের সমর্থন চাচ্ছে, এটা হইতে পারে। সো এটা হলো প্রথম সম্ভাবনা, যে দেয়ার ইজ সামথিং বিং কুকড আপ, মানে কোথাও কোনো একটা কিছু তৈরি হচ্ছে আমাদের সবার অন্তরালে। দ্বিতীয় হতে পারে যে আসলে এগুলো তাদের ইমম্যাচিউরিটি। এই যে ছেলেগুলা, এগুলো হলে ছাত্রলীগের লুঙ্গির তলায় থাকতো, কেউ কেউ কোনো গোপন পরিচয় থাকতো, এদের তো কেউ চিনতো না। তো এরা যখন এত বড় একটা ষড়যন্ত্রের পার্ট হিসেবে দায়িত্ব পেল এবং প্রায় অকল্পনীয়ভাবে তারা আগের সরকারকে দেশ থেকে সরিয়ে নিজেরা ক্ষমতার জোর দখল করলো, তখন আর তাদের ঠিক যে আপনি মানে না, হ্যাঁ, গায়ে মোড়ল বা এরকম কি যেন একটা আছে না, তো এরা আসলে ঠিক বুঝতে পারছে না। এরা সব, এর আগে হাসিব নামে একজন সাবেক সমন্বয়ক, তিনি বলেছিলেন যে তারা বিপ্লবের সাথে মেট্রো রেল ভেঙেছেন, পুলিশ হত্যা করেছেন, হ্যাঁ, এগুলো না করলে নাকি বিপ্লব বিপ্লব সফল হতো না। কিন্তু এই যে স্বীকারোক্তি দিয়ে একটা ডকুমেন্ট রেখে দিলেন, এটা আজ হোক কাল হোক, এই স্বীকারোক্তির ভিত্তিতেই কিন্তু এই সমন্বয়কদেরই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। কিন্তু ওই যে ইম্যাচিউর বলে দিয়েছেন, এই ইম্যাচুরিটির এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ হতে পারে যে প্রচন্ড হতাশা থেকে তারা এগুলো বলছেন, যে তারা তো 2024 জুলাই আগস্টের এই জঙ্গি অভ্যুত্থানের পরে তারা তো ন্যাশনালি একটা হিরো হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কাক যেমন ময়ূর পুচ্ছ লাগালেই ময়ূর হয়ে যায় না, তো এই আপাত দৃষ্টিতে হিরোগুলো কিন্তু অচিরেই স্বরূপে আবির্ভূত হয়েছেন। তাদের সামনে একটা সুযোগ এসেছিল, বাংলাদেশের যতটুকু পরিবর্তন প্রয়োজন আমরা চাই, মানুষ প্রত্যাশা করেছিল সেটি করার। কিন্তু তারা কি করেছে? তারা মব সন্ত্রাস কায়েম করেছে। তারা অর্থনৈতিকভাবে প্রচন্ড অসৎ ছিল। তারা যারা হোস্টেলে ঠিকমতো খাইতে পারতো না, কোনো মতে পাতলা ডাল একটু মাংস সবজি দিয়ে ভাত খাইতো, তারা এক একজন এখন শত শত কোটি টাকার মালিক। এই যে আসিফ ভুঁইয়া বলেন, নাহিদ ইসলাম বলেন, সক্রেটিস মাহফুজ বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, সার্জিস বলেন, এরা সব শত শত কোটি টাকা কামাই করেছে। এরা আমাদের সংস্কারের কথা বলেছে, স্বপ্নের কথা বলেছে, পরিবর্তনের কথা বলেছে। হ্যাঁ, শেখ হাসিনার কত দোষ, এই শেখ হাসিনা তো এদের তুলনায় সহস্র গুণ ভালো, যদি কম্পেয়ার করতেই হয়। কম্পেয়ার আসলে হয় না, আপেলের সাথে তো আর মাকাল ফলের কম্পেয়ার হয় না। তো এখন তারা এখন তাদের যে পতন ঘটেছে, তারা যে ছাত্র জনতার কাছে আর গ্রহণযোগ্য কেউ নেই, তাদের এখন জামাতের সি টিম অরিজিনালি সেই জামাতের সাথে জোট বেঁধে ভুয়া ভোটে, সন্ধ্যার ভোটে, এমনকি হেরে যাওয়ার পরেও হ্যাঁ জোর করে তাদের এমপি হতে হয়। তো তারা এটা হয়তো মানতে পারতেছে না, কিন্তু তাদের অবস্থানটা দেশবাসীর কাছে ক্লিয়ার, তাদের এখন আর প্রয়োজন নেই। ডিপ স্টেট কি তাদের উপর আর বিশ্বাস করে? ডিপ স্টেট তো তাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে। আমার এক বড় ভাই চমৎকার একটা উদাহরণ দিয়েছে, এটা বলতে একটু সংকোচ হচ্ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই প্রোগ্রাম যারা শোনেন সবাই আমরা অ্যাডাল্ট। কন্ডোম ব্যবহারের পরে ছুঁড়ে ফেলতে হয়,
তো এইসব সমন্বয়ের মায়ে খাদানো, বাপে তাড়ানো, এই টোকাই সমন্বয়কগুলো আসলে কন্ডোমের মতো। এরা ডিপ স্টেটকে চেনে না। বাংলাদেশে 1975 সালে বঙ্গবন্ধু হত্যায় অনেককে ব্যবহার করা হয়েছিল। তার মধ্যে একজন ছিল আওয়ামী লীগেরই নেতা, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ খন্দকার মোস্তাক হোসেন। সে মোস্তাক কিন্তু বছরের পর বছর জেল খেটেছে 75-এর পরে। 81 দিনের মাথায় তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তো এরকম রাজনীতিতে ব্যবহৃত হওয়ার পরে কন্ডোমের মতো যে নিক্ষিপ্ত হয়েছে, এটা নতুন কিছু না। তো এই আসিফ, নাহিদ বা যারা আজকে মনে করছে যে একসময় ন্যাশনাল হিরো ছিলাম, এখন কি হলো, তোমরা বাবা কন্ডোমের পরিণতি আজকে ভোগ করতেছো। নাথিং নিউ। বাংলাদেশে যে সর্বনাশটা হয়েছে, একদিন না একদিন ডেফিনেটলি এর থেকে আমাদের উত্তরণ হবে, এবং সেটা আমরা চাই যে খুব বেশি দেরি যেন না হয়। বাংলাদেশ অলরেডি অনেক পিছিয়ে গেছে। কেউ বলে 50 বছর, কেউ বলে 100 বছর। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একজন শেখ হাসিনা দরকার। শেখ হাসিনার কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে নেই। যারা আমার সাথে তর্ক করতেন যে একজন মানুষের বিকল্প কেন থাকবে না, এটা যদি কেউ মারা যায় বা কাজ করতে না পারে সেটা অন্য কথা, কিন্তু দ্য বেস্ট অপশনস উই হ্যাভ এট দিস মোমেন্ট, আমি সবসময় বলি বাংলাদেশের দ্য বেস্ট ক্রাইসিস ম্যানেজার অ্যান্ড শি ইজ শেখ হাসিনা। সুতরাং এসব টোকাই, এরা আজকে নিজেদের ফাঁদে নিজেরা আটকা পড়েছে, ব্যবহৃত হচ্ছে। এদের আর গোনার টাইম বাঙালির নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার সরকার পতনের পর, শেখ হাসিনার বিদায়ের পর খুব বেশি দিন তো লাগে নাই, মাসখানেকের মধ্যেই সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবী জেনে গেছে যে ওইটা শুধু শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল না, আওয়ামী লীগ বিরোধী আন্দোলন ছিল না, এবং ওইটা কোটা বিরোধী আন্দোলন তো ছিলই না। এটা আলটিমেটলি একটা আমেরিকা বলি অথবা আমেরিকার যারা একেবারে আমেরিকা চালায়, আমেরিকার ব্রেন যারা, তাদের একটা বিশাল ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রের সাথে বাংলাদেশের কেনা সোল্ড আউট, বাংলাদেশ থেকে সোল্ড আউট কিছু মাথা জড়িত ছিল। এবং সেই মাথাগুলো আস্তে আস্তে 6 মাস যেতে যেতে প্রমাণ হয় সেই মাথাগুলোর মধ্যে যারা নিজেদেরকে মাস্টার মাইন্ড বলেছে, নাফিজ আলম, ডক্টর মোহাম্মদ ইউনূস তো আছেই, সৈয়দা রেজওয়ানা হাসান, এই আসিফ মাহমুদ টাহমুদ যারা আছে, এরা সবাই আলটিমেটলি বিপ্লব নামের যেই ভ্যারেন্ডা ভাজিয়েছে, এই বিপ্লবের বউ ছিল না। এরা সব কেনাকাটা হয়েছে, বেচা কেনা হয়েছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের মানুষ হয়ে বিদেশিদের টাকায় বিক্রি হয়েছে, এবং বিপ্লবের নামে একটা মুখোশ পরে এই দেশটাকে তছনছ করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে জ্বালিয়েছে, বাংলাদেশের গণতন্ত্রে হাত দিয়েছে। পরবর্তীতে 18-19টা মাস মব, দুর্নীতি, অনিয়ম সেগুলো করেছে। ওই যে বলে না, ধর্মের কল বাতাসে নড়ে, শাক দিয়ে মাছ ঢেকে রাখা যায় না। সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, এদের বক্তব্যে আস্তে আস্তে সব ওপেন হয়ে গেছে। প্রথমে ইউনূসই মুখ ফুসকে বলে ফেলেছে, ইউনূসই বলেছে যে তারা নিজে তারা জানতো না তারা আসলে কিভাবে কি হয়ে গেছে, কি করেছে, এবং আস্তে আস্তে প্রকাশ পেয়েছে ইউনূস টাকা ইনভেস্ট করেছে, ইউনূস বহুজনের সঙ্গে লবিং করেছে। শেষে এসে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া একেবারেই সব ওপেন করে দিয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ক্লিয়ার করে দিয়েছে যে ডিপ স্টেট বলতে যা বোঝায় আমেরিকান লবি, এটার সাথে তাদের সম্পূর্ণ সার্বক্ষণিক যোগাযোগ ছিল। যেটা তারা বলেছে যে তাদেরকে পরে প্রস্তাব দেওয়া হয়েছে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার, কিন্তু তার আগেও তাদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকার কারণে ওই প্রস্তাবের বিষয়টি সেগুলো এসেছিল। মাহফুজ আলম আরো খোলাসা করেছে অনেক বিষয়, সেই ইউনূস সম্পর্কে বলেছে, ইউনূস সবাইকে ইউজ করেছে সেটা বলেছে। নাহিদ ইসলাম যে উপদেষ্টা ছিল, উপদেষ্টার মজা মেরেছে, পয়সা কামিয়েছে, এনসিপি নামে এখন ফ্রিডম পার্টি জাসদ টাইপের একটা দলের এখন সে প্রধান। কতটা নির্লজ্জ হলে দেখেন, যারা বাংলাদেশের মধ্যে স্বীকৃত রাজাকার আল বদর, এবং এরা আরেকটা পার্টির অ্যাসিস্ট্যান্ট, পিএস এর আচরণ ভালো করেছে। এটা শহীদ মিনারে যায়, জামাত ইসলামের পেছনে দাঁড়িয়ে থাকে। মানে এরা কি দল, রাজনৈতিক দল নাকি জামাতের শাখা? নিজেরা কাজ করে প্রমাণ দিয়েছেন। জাতীয় স্মৃতিসৌধে যায়, এরা জামাতের পেছনে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, মানে দুইটা দলের প্রধান হলে তো পাশাপাশি দাঁড়ানোর কথা, সেই যোগ্যতা এদের নেই।
নাহিদ ইসলাম এসে এখন বলছে ডিপ স্টেট ইনকিলাব মঞ্চের ওসমান হাদিকে হত্যা করেছে। তাহলে এইটুক যদি জানে, নাহিদ ইসলামরা এর চেয়ে আরো ভেতরেও জানে। কেন প্রকাশ করছে না ডিপ স্টেট কারা? ডিপ স্টেটের কারা তার বন্ধু বলছে যে ডিপ স্টেট তাদের সঙ্গে মিটিং করতো, তাহলে সেই নামগুলো বলো। সেই নামগুলো বললেই তো বের হয়ে আসে যে ডিপ স্টেটের কোন কোন খুনি ওসমান হাদিকে হত্যা করেছে। তারা যদি জেনেই থাকে, তাহলে জেনে ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ করেছে, ইন্ডিয়া করেছে, প্রথম আলো, ডেইলি স্টার জড়িত, এইসব বলে তারা খুনিদেরকে আড়াল করার চেষ্টা করেছে। এটা কি আমাদের ফৌজদারি অপরাধ না? আমার মনে হয় বাংলাদেশে যে কোনো কারণেই হোক বিএনপি এদের প্রতি দুর্বল বা ভয় পায়, এবং যে কারণে এদেরকে ঘাটাতে চায় না। নাহলে ওসমান হাদির হত্যাকাণ্ডের রহস্য বের হওয়া খুব কঠিন না। এখন তো অনেক কিছু দিবালোকের মতো পরিষ্কার, এবং এই ডিপ স্টেট ষড়যন্ত্র জানে বলেই কি ওসমান হাদির হত্যায় সন্দেহজনক ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীরকে আরো বিস্তারিত ইনভেস্টিগেশনের জন্য কলকাতা থেকে দিল্লি উড়িয়ে নেওয়া হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।